দেখেন 5 নম্বর অঙ্ক, এই অঙ্কটা করলে বাকিগুলো মানে 2 থেকে 5 2 3 4 এই অঙ্কগুলো তোমরা পারবা। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এখনই বলে দিলাম 2 3 4 বাসা কাজ থাকবে। অঙ্কটাই বলছে এ হেড অফিস ইন ঢাকা, হেড অফিসটা কোথায়? ঢাকাতে। সাপ্লাইজ গুডস টু ইটস ব্রাঞ্চ অ্যাট চিটাগং, মানে ব্রাঞ্চটা এখন চিটাগং এ, আর পণ্যটা পাঠাচ্ছে অ্যাট কস্ট, ক্রয় মূল্যে। তো এই অ্যাট কস্টের একটা মানে কোনো কাজ নাই, বোঝার বিষয় আছে, সেটা আমরা পরবর্তী অঙ্কে বুঝবো আর কি। দ্য ব্রাঞ্চ সেল দ্য গুডস ফর ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট, মানে ব্রাঞ্চ নগদে এবং বাকিতে দুইভাবেই পণ্য বিক্রি করে। অ্যান্ড রেমিট দ্য প্রসিড টু দ্য হেড অফিস প্রম্পটলি, দ্য ব্রাঞ্চ এক্সপেন্স বিং মেড বাই দ্য হেড অফিস বাই চেক। দেখেন এখানে একটা ভালো একটা তথ্য দিয়েছে। তথ্যটা হচ্ছে যে ব্রাঞ্চের যে খরচগুলো সেগুলো হেড অফিস পরিশোধ করে বাই চেকে, নগদে পরিশোধ করে না। তার মানে আমরা এখন যে খরচগুলো পাবো সেই খরচগুলো ব্যাংক অ্যাকাউন্ট লিখে আন্ডারলাইন করে তাই লিখবো। কথা কি বোঝা গেল? হ্যাঁ। জি ভাই। কারণ এই উপরে বলেই দিছে, আমার নিজে যদি মানে স্পষ্ট কিছু বলা নাও থাকে তাও আমি কি করে নিতে পারবো, বাই চেকের কারণে আমি ওখানে ব্যাংক অ্যাকাউন্ট লিখতে পারবো। The হুম। following are the transaction relating to the branch for the year ended 31 ডিসেম্বর 2017। এখন ভাই ওই রেমিটস মানে কি ভাই? হ্যাঁ বুঝিনি। ওই রেমিটস কথাটার অর্থ কি? রেমিট মানে প্রেরণ করা, অর্থ প্রেরণ করা। কি করা? অর্থ কই দেখ, এই প্রেরণ যে করা। এই যে বাকিতে ক্রয় করে না, হুম। এই টাকাটা এখানে বলছে রেমিট প্রসিড টু দ্য হেড অফিস, মানে বিক্রয়কৃত অর্থর যেটা সেইটা হেড অফিসে প্রেরণ করে নিয়মিতভাবে। ঠিক আছে, ও, আচ্ছা আচ্ছা। ওকে। আমরা রেমিটেন্স নাম শুনেছি না? হুম। এই রেমিটেন্স মানে কিন্তু অর্থ প্রেরণ। এখন রেমিটেন্স আমি যদি রিসিভ করি তাহলে ওই দেশ থেকে পাঠাইছে, আমি এখানে পেয়েছি। আবার আমরাও কি রেমিটেন্স পাঠাইতে পারি, এই দেশ থেকে অন্য দেশে পাঠাতে, মানে আমাদের দেশে যারা কাজ করে, মনে করো ভারতের নাগরিক যারা বা আমাদের দেশে কাজ করে, তারা আবার কি আমাদের এইখান থেকে রেমিটেন্স ওই দেশে পাঠায়, তাই না বিষয়টা? তো মূলত হচ্ছে অর্থ জি প্রেরণ, ভাই। মানে হচ্ছে অর্থ প্রেরণ। তো আসি, এখানে আমার তথ্যগুলো দেওয়া আছে অনেক বেশি, মানে অনেক বেশি বলতে এই কয়েকটা ছকের মধ্যে, আবার ছকের বাইরেও কয়েকটা দেওয়া আছে। ঠিক আছে, এবার রিকোয়ারমেন্টের দিকে তাকাইতে হবে। হুম। রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার ব্রাঞ্চ অ্যাকাউন্ট অ্যান্ড গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য হেড অফিস বুকস। খেয়াল করতে হবে, আমাদের এইখানে রিকোয়ারমেন্ট আমি বলেছিলাম যে যদি কোনো রিকোয়ারমেন্ট বলা না থাকে নির্দিষ্ট করে, তাহলে কটা করতে হবে? 4টা, তাই তো? হুম। তো 4টার মধ্যে 1 নাম্বার ছিল ব্রাঞ্চ অ্যাকাউন্ট, আর 2 নাম্বারে কি ছিল? স্টক অ্যাট ব্রাঞ্চ অ্যাকাউন্ট, পেটি ক্যাশ অ্যাট ব্রাঞ্চ অ্যাকাউন্ট, আর গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এই 4টা নাম বলেছিলাম না? হ্যাঁ এগুলো কি জি ভাই। দেখা হয়েছে একবারও নাকি দেখা হয়নি? সে ভাই। কারণ এগুলো দেখতেই হবে, মানে এগুলো না দেখার কিছু নাই, সূত্রগুলো যে না দেখি তাহলে হবে? এখন এই যে 4টার মধ্যে আমার এখানে কয়টা অ্যাকাউন্ট করতে বলছে? আমার এখানে কয়টা নাই। করতে দুটো বলছে? বলছে। 2টা করতে বলছে। একটা বলছে কি ব্রাঞ্চ অ্যাকাউন্ট, আর একটা বলছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, তাহলে 2টা নির্দিষ্ট করে বলা আছে। এখন 2টা যদি নির্দিষ্ট করে বলা থাকে তাহলে আপনারা বলেন আমার কি 4টা করা লাগবে না 2টাই করতে হবে? এটা করতে হবে। না, দুটো। 2টা সবাইকে করতে অল হবে। মিউট করে দেন তো। অল মিউট করে দিব। আচ্ছা করলাম, ওকে। এরপরে আমরা তাহলে সেই দুটো ছক কাটবো, যেহেতু যে দুটো রিকোয়ারমেন্ট বলছে। প্রথম ছকটা কাটবো যে ইন দা বুকস অফ হেড অফিস চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট পাস ক্রেডিট পাস দিয়ে আমি ছকটা কাটলাম। ছক নিয়ে কারো কোনো কমপ্লেন আছে?
যে ছকটা কিভাবে কাটতে হবে কিনা? না ভাই। না ভাই। ওকে, আমি এই ছকটা আগে করব, তারপরে ওই যে মানে রিকোয়ারমেন্ট দুইটা, একটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্ট একটা রিকোয়ারমেন্ট, আর একটা ছিল গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এই দুটো রিকোয়ারমেন্ট। তাহলে আমি প্রথমে করব কি, ব্রাঞ্চ অ্যাকাউন্টের ছকটা করব। তো ব্রাঞ্চের নাম যেহেতু আছে চিটাগং, তো চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট কথাটা লিখবো আমি। তো আমরা তো এন্ট্রি শিখেছিলাম নাকি, যে কোন দিকে কি বসে এই ছকের মধ্যে, মনে আছে? হ্যাঁ। কি হ্যাঁ মনে আছে। বলেছিলাম যে আমাদের এন্ট্রি বসবে মোট চার চার আটটা। কয়টা এন্ট্রি বসবে? 8টা। তাহলে বাম পাশে প্রথমে কি ছিল, ওপেনিং অ্যাসেট গুলো বসবে জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে, তাই তো? হ্যাঁ। ডান দিকে কি বসবে? ওপেনিং লায়াবিলিটিস বসবে, তাই তো? বুঝবে। ওকে, তারপরে বাম পাশে বসবে গুডস এন্ড টু ব্রাঞ্চ, আর ডান দিকে বসবে গুডস এন্ড টু ব্রাঞ্চ ব্র্যাকেটে রিটার্ন, অথবা ডিরেক্টলি গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাম পাশে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট লিখে খরচগুলো বসবে, আর ডান দিকে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্ট লিখে আয়গুলো বসবে। কিন্তু এইখানে নির্দিষ্ট করা ছিল দুইটা আয়। কয়টা আয়? 2টা। একটা হচ্ছে দুটো। ক্যাশ সেলস, আর একটা হচ্ছে ক্যাশ রিসিভ, তাই তো, কালেকশন। বা কালেকশন। ক্যাশ রিসিভ বা কালেকশন যে কোনো একটা। কার কাছ থেকে ক্যাশ রিসিভ বা কালেকশন হতে পারে? কাস্টমারের কাছ থেকে বা দেনাদারের কাছ থেকে, তাই তো? আর জি কি ভাই। বলেছিলাম, যে বাম পাশে বসবে ক্লোজিং দায়। যেহেতু ওপেনিং দায়টা ক্রেডিট দিকে বসে, তাই ক্লোজিং দায়টা ডেবিট দিকে বসবে। আর ওপেনিং অ্যাসেটটা যেহেতু ডেবিট দিকে বসে, তাই ক্লোজিং অ্যাসেটটা বসবে ক্রেডিট দিকে। এই এই চারটা ক্রেডিটে। এন্ট্রি। এবার আমরা যোগ বিয়োগ করে দিলেই আমার প্রফিট বা লসটা বের হবে। তো ছকটা যদি এই থাকে, তাহলে এই অনুযায়ী আমরা এখন বসাবো। তাহলে এখন একটা কথা বলে নি আগে, যে আমরা যে ছকটা শিখেছি, ওই ছকের বাইরের কোনো এন্ট্রি আমার এই ছকে আসবে না। মানে কেবলমাত্র আমি যে সূত্রটা বললাম, এইটাই তো ছক, তাই না? হুম। এই জি ভাই। এর মধ্যে যেগুলো লিখে দেওয়া আছে, এর বাইরের কোনো এন্ট্রি এখানে আসবে না। ঠিক আছে, মানে এই চার চার আটটা এন্ট্রি আসবে। তাহলে আমি তবে প্রথমে, শখের এন্ট্রি শুধু শখের মধ্যে। হ্যাঁ হ্যাঁ রাইট, এর বাইরে কোনো যদি এন্ট্রি আমি পাই কোনো অঙ্কে, তাহলে সেগুলো কিন্তু আসবে না। দেখি কেমন কি থাকতে পারে। দেখো, প্রথমেই বলছে কি, স্টক অন 1/1/2017, আর ডেপ্টরস 1/1/2017, টাকা আছে 6,000 আর 8,000। তাহলে 1/1/2017 মানে কি, এটা কি ব্যালেন্স বিডি না? হ্যাঁ। জি ভাই। এখন ব্যালেন্স বিডি এটা কি অ্যাসেট না লাইবিলিটিস? অ্যাসেট। তাহলে যদি অ্যাসেট হয়, তাহলে ডেবিট দিকে বসবে জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি হুম। লিখে, তাই তো? হুম। তাহলে এই যে ছকটা, হ্যাঁ। আমি আগে ছকে দেখেন তো লিখলাম কিনা, ব্যালেন্স বিডি দিয়ে স্টক অ্যাট ব্রাঞ্চ আর ডেপ্টরস অ্যাট ব্রাঞ্চ লিখলাম। হ্যাঁ। জি ভাই। অথবা ডিরেক্টলি আমি স্টক আর ডেপ্টর দুটো নাম লিখতে পারতাম। আমি স্টক অ্যাট ব্রাঞ্চ কথা নাও লিখতে পারতাম, ডেপ্টরস অ্যাট ব্রাঞ্চ কথা নাও লিখতে পারতাম, ঠিক আছে? হুম। যেহেতু আমার অঙ্কে ওই নামে ছিল সরাসরি, এই জন্য লিখলাম কি, স্টক অ্যাট ব্রাঞ্চ আর ডেপ্টরস অ্যাট ব্রাঞ্চ, ঠিক আছে? ওকে, এরপরে বলছিল গুড সেন্ট টু ব্রাঞ্চ ডিউরিং দ্য ইয়ার 45,000 টাকা। তাহলে এটা কোন দিকে বসবে? এটা হচ্ছে গুড ডেবিট সেন্ট দিকে টু ব্রাঞ্চ বসবে। ডেবিট ডেবিট। দিকে বসবে। তারিখ কত হবে বলছিলাম? যে ব্যালেন্স বিডি যেটা, ডিসেম্বর। ওইটার তারিখ জানুয়ারি 1, আর বাকি সবগুলোর তারিখ হচ্ছে ডিসেম্বর 31, তাই তো? হ্যাঁ। তাহলে আমি 45। এখানে দেখেন গুড সেন্ট টু ব্রাঞ্চ লিখবো, লিখলাম টাকা 45,000 টাকা। ওকে, হুম। হুম। এরপরে কি আছে? এরপরে আছে কি, টোটাল সেলস অ্যাট ব্রাঞ্চ। ব্রাঞ্চে মোট বিক্রয় কত টাকা? দেখেন 74,000 টাকা। কত টাকা? 74,000। এখানে বলছে কি ইনক্লুডিং ক্যাশ সেলস 22,000, মানে যার মধ্যে ক্যাশ সেল ছিল 22,000 টাকা। মানে নগদ বিক্রয় কত ছিল? 22,000। টোটাল বিক্রয় কত? 74,000। তাহলে বাকি 52,000 কিসের টাকা? কোন ধরনের বিক্রয়? বাকিতে ক্রেডিট বিক্রয়। সেলস। রাইট, ক্রেডিট সেলস। ওই প্রথমেই বলে দিয়েছিল যে ব্রাঞ্চ নগদেও বিক্রি করে, আবার কি বাকিতেও বিক্রি করে, তাই তো? হুম। তাহলে নগদে বিক্রি জি ভাই। করতেছে 22,000, তাহলে বাকিতে বিক্রি করছে কত? 74,000 থেকে 22,000 বাদ দিলে 52,000 থাকে, সেইটা, তাই না? হুম। হুম। এখন আমার কথা হলো, ক্রেডিট সেলস কি এই ছকে আসবে? আমি না, যে আসবে না। শিখাইছিলাম সেখানে কি ক্রেডিট সেলস দেওয়া শিখাইছিলাম?
না। না, শুধু ক্যাশ তাহলে সেলস ক্রেডিট বলেছে। সেলস এখানে আসবে না, শুধু ক্যাশ সেলসটাই যাবে, ঠিক আছে? হুম। তাহলে ক্যাশ সেলস কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে, ক্যাশ ক্রেডিট দিকে যাবে, ক্যাশ অ্যাকাউন্ট লিখে ব্যাংক তারপরে, তাই তো? অ্যাকাউন্ট হবে না? ব্যাংক অ্যাকাউন্ট কেন হবে? যে উপরে লেখা ছিল। সেটা তো এক্সপেন্সের কথা বলা ছিল, খরচের কথা বলা ছিল। এটা তো আয়। ও আচ্ছা। কি? আই। তাহলে আয় এখানে বলাই আছে ক্যাশ সেলস, তার মানে নগদি বিক্রয়, তো নগদি বিক্রয় ক্যাশ অ্যাকাউন্ট লিখে ক্যাশ সেলস লিখলাম। দেখেন সরাসরি আমি লিখি নাই, আমি ইনার কলামে লিখছি 22,000 টাকা। আমি সরাসরি লিখতে পারতাম, সমস্যা ছিল না। আমি ইনার কলামে লিখছি, কোনো সমস্যা? এটা যে না। ক্রেডিট দিকে বসবে এটা নিয়ে কোনো সমস্যা? না। আমি ইনার কলামে কেন বসালাম? এটা আমার ইচ্ছা, যে তোমার যেটা ভালো মনে হবে সেটা বসাতে পারবা তুমি ভিতরে। যেহেতু আমি এখানে ক্যাশ অ্যাকাউন্ট লিখেছি, তাই এর আন্ডারলাইনের নিচে যতগুলো এন্ট্রি আমি লিখবো সবগুলোই ভিতর থেকে যোগ করে আমি নিতে পারি, ঠিক আছে? আবার চাইলে আমি একটা সরাসরি, যেমন এই যে ব্যালেন্স বিডির ক্ষেত্রে করেছিলাম, সরাসরি আমি লিখেছি না এন্ট্রিগুলোর টাকা। হুম। তো এইভাবেও আমি লিখতে পারতাম, আবার এই ফরম্যাটেও এটা লেখছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে এই দুটো ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে লেখলে হবে, ঠিক আছে? হুম। জি ভাই। এখন আমি ক্যাশ সেলস বসালাম, ক্রেডিট সেলস কিন্তু যাবে না, তো ওইটা নিয়ে আমাদের হেডেক নাই। আমাদের পরবর্তী এন্ট্রি দেখতে হবে, দেখো গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ 2,000 টাকা। তাহলে গুডস ইনটু ব্রাঞ্চ যেহেতু ডেবিট দিকে বসে, আর গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ কোন দিকে বসে? ক্রেডিট দিকে। ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে আমি উপরে লিখছি, উপরে কি লিখতে পারবো না পারবো না? হুম, পারবো। ওকে, চাইলে আমি লিখতে পারবো, আর না চাইলে আমি নিচেও লিখতে পারবো, ঠিক আছে? তাহলে গুডস রিটার্ন হুম। বাই ব্রাঞ্চ 2,000 টাকা উপরেই লিখলাম, অ্যাজ ইউর উইশ। নেক্সট এন্ট্রি, গুডস রিটার্ন বাই কাস্টমার 2,000 টাকা, মানে কাস্টমাররা পণ্য ফেরত দিচ্ছে। আচ্ছা, এইটা কি ওই 8টা এন্ট্রির মধ্যে ছিল? ছিল না। তাহলে এটাও যাবে না, এটাও যাবে না। যাবে না। ওকে, এরপরে বলছে কালেকশন ফ্রম ডেপ্টরস 42,000 টাকা, দেনাদারের কাছ থেকে কালেকশন করা হচ্ছে 42,000 টাকা, তাহলে এটা তো যাবে নাকি? হুম, যাবে। এটা ওই ক্রেডিট দিকে ক্যাশ অ্যাকাউন্টের নিচেই যাবে, কারণ ক্যাশ অ্যাকাউন্টের নিচে দুটো এন্ট্রি বসে, ক্যাশ সেলস আর ক্যাশ কালেকশন। দেখেন এই ক্যাশ সেলসটা আগে বসাইছিলাম, আর এখন ক্যাশ কালেকশনটা বসাবো 42,000, দুটো মিলে 64,000। আবার এই দুটো সরাসরিও আমি বসাতে পারতাম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে হবে। এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? গত দিনের যে সূত্র 4 4 8টা এন্ট্রি, এই সূত্র যে একবার শুনেছে বা মোটামুটি দেখেছে, তার জন্য এই এন্ট্রি বোঝা কোনো সমস্যা না। তাহলে সামনে আগাই। এরপরে বলছে ডিসকাউন্ট অ্যালাউড 2,000 টাকা, আর ব্যাড ডেপ্ট রিটেন অফ টাকা 1,000। এই যে দুটো এন্ট্রি, এই দুটো এন্ট্রিও কি আমরা ওই 4 4 8টা এন্ট্রির মধ্যে দিছিলাম? বলেন, এই দুটো এন্ট্রি দিছিলাম? ভাই এই দুটো তো খরচ। না। এক্স্যাক্টলি, একটা ভালো পয়েন্ট ধরছে, এটা তো, এ দুটো তো খরচ, তাই না? কিন্তু জি ভাই। খরচের সেখানে, যেখানে আমরা খরচ দেখাইছিলাম, তার উপরে কি হুম। আন্ডারলাইন লিখছিলাম মনে আছে? ব্যাংক অথবা ক্যাশ। মানে খরচ আমি নগদে পরিশোধ করেছি অথবা চেকে পরিশোধ করেছি। আচ্ছা, ঠিক আছে। ডিসকাউন্ট আর ব্যাড হ্যাঁ। ডেপ্ট আমরা কি নগদে পরিশোধ করি না চেকে পরিশোধ করি? বলেন। ডিসকাউন্ট চেকে। না, কোনোভাবেই দিই না। বিষয় হচ্ছে কিছু খরচ থাকে নগদ, আর কিছু খরচ থাকে অনগদ, মানে নগদের কোনো মানে ধরা ছোঁয়া নাই সেখানে। যেমন ডিসকাউন্ট, মানে আমি এটার কথা না বলে দিই, আমি যদি ডেপ্রিসিয়েশনের কথা বলি, অবচয়, অবচয় তো একটা খরচ, কিন্তু এখানে কি কোনো নগদ টাকা ব্যয় হয়? না ভাই। তাহলে ওইটা একটা খরচ হলো কিন্তু নগদের ব্যয় হলো না, তাহলে কিভাবে হুম। সম্ভব? ওটা অনগদ খরচ, ঠিক আছে? তো এরকম হুম। আরো কিছু এন্ট্রি আছে, যেমন ডিসকাউন্ট অ্যালাউড মানে বাট্টা প্রদান, মানে আমার পণ্য 10,000 টাকা দাম, আমি বলছি এটা কিনলে 1,000 টাকা ছাড় দিব আমি, এটা কিন্তু নগদ না,
কারণ আমি কিন্তু গ্রাহকের কাছে 10,000 টাকার পণ্য বিক্রি করে পাচ্ছি মাত্র 9,000, 1,000 টাকা আগেই ডিসকাউন্ট দিয়ে নিছি, মানে এটা কোনো নগদের কোনো ধরাছোঁয়া নাই এখানে, ঠিক আছে। ব্যাড ডেপ্ট, বাকিতে পণ্য বিক্রি করেছিলাম 1,00,000 টাকার, সেখান থেকে টাকা আদায় করতে গিয়ে আমি 5,000 টাকা আদায় করতে পারি নাই, সেটা হয়ে গেল ব্যাড ডেপ্ট। তাহলে এখানে কি কোনো নগদের ধরাছোঁয়া আছে? তো এই দুটো হচ্ছে না ভাই। অনগদ খরচ। না, এটা, নেই। হ্যাঁ, এটা দেনাদারের সঙ্গে রিলেটেড। কার সঙ্গে রিলেটেড? দেনাদারের দেনাদারের সঙ্গে, সঙ্গে। এটা মাথায় রেখেন। যাই হোক, এ দুটো আসবে না কারণ আমি যেগুলো শিখেছিলাম সেখানে নাই। এবার নিচের গুলো দেখেন একটু, নিচে বলছিল চেক সেন্ট বাই হেড অফিস টুয়ার্ড দ্য ব্রাঞ্চ এক্সপেন্স, ব্রাঞ্চের খরচের জন্য হেড অফিস চেক পাঠাইছিল, এই কথাটা তো আগেই বলে আসছে, আসছে না উপরে? হুম, আচ্ছা। কি কি খরচ ছিল? স্যালারি ছিল 5,000, রেন্ট ছিল 2,500, পেটি এক্সপেন্স ছিল 500 টাকা। তাহলে এই যে তিনটা মিলে হয় হচ্ছে মোট 8,000। কত হয়? 8,000। 8,000। এই 8,000 টাকা তো খরচ, তাহলে এই খরচগুলো কোন দিকে বসবে? কোন দিকে ডেবিট বসবে? দিকে। ডেবিট দিকে বসবে। কি নাম লিখে বসবে? ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট, তাই তো, নাকি ব্যাংক অ্যাকাউন্ট? হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট হবে না? এক্স্যাক্টলি, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক। কারণ ওখানে চেকের কথা বলা ছিল, তাহলে ভাই, ব্যাংক। আপনার কথা বাইরে বাইরে আসতেছে। কথা বেঁধে যাচ্ছে নাকি? অন্যরা বলো তো একটু। না, আমি তো না না ভাই, ইনস্ট্রাকশন। ঠিক আছে। আচ্ছা, বাইরে মুক্তার, বাইরে আসতেছে। তোমার তাহলে একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, একটু ফোনটা একটু নাড়ানাড়ি করো, দেখবে ঠিক হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট লিখে আমার এখানে তিনটা এন্ট্রি ছিল, তিনটার যোগফলও দেওয়া ছিল, আমি লিখলাম, লিখে 8,000 টাকা বসাই দিলাম। একদম ক্লিয়ার, কোনো ঝামেলা হওয়ার কথা না। প্রবলেমটা হলো এইখানে আরেকটা জিনিস আমি একটু দেখাবো, তার আগে একটু খেয়াল করেন। আমাদের এর পরবর্তী এন্ট্রি কি আছে? এর পরবর্তী এন্ট্রি আছে স্টক অ্যাট ব্রাঞ্চ 31/12/2017, 9,000। আচ্ছা বলেন তো, এই স্টক মানে এটা সম্পদ, তো এইটা কি ওপেনিং এর দেওয়া আছে না ক্লোজিং এর দেওয়া আছে? ক্লোজিং এর। তার মানে এটা ক্লোজিং Closing অ্যাসেট, দেয়া এটা যাবে। ক্লোজিং অ্যাসেট। তাহলে ক্লোজিং অ্যাসেট আমার কত টাকা হবে? এইখানে ব্যালেন্স সিডি লিখে স্টকের টাকা বসবে 9,000, ব্যালেন্স সিডি লিখে স্টকের টাকা 9,000 লিখছি আমি। জি ভাই। তো হ্যাঁ, কি এখন যোগ বিয়োগ করতে পারবো? বলেন, আমি হ্যাঁ। একটুখানি একটু জায়গা হ্যাঁ, শেষ তো। করে নিই। শেষ না, আমি একটু জায়গা সৃষ্টি করে নিই, তাহলে আপনার জন্য ভালো হবে। আমি যেটা বলছিলাম, আমি কি এখন তাহলে এটা যোগ বিয়োগ করতে পারবো? বিষয়টা হচ্ছে এখানে নতুন একটা জিনিস শেখার আছে। হ্যাঁ, তাকাও, আমার এইখানে ব্যালেন্স বিডি আছে কয়টা সম্পদ? দুটো। মনে রাখতে হবে দুইটা। আমার ব্যালেন্স সিডি সেই দুটোই থাকবে মাস্ট। কয়টা আছে? একটা আছে। রাইট, আমার দুইটো থাকার কথা ছিল কিন্তু আছে একটা, নেই কোনটা? ডেপ্টর। ডেপ্টরস নাই। আমরা এই অঙ্কটা কোন ডেপ্টর। মেথডের অঙ্ক করতেছিলাম? ডেপ্টর সিস্টেম না? হ্যাঁ, ডেপ্টর সিস্টেম। মানে দেনাদার পদ্ধতি, মানে দেনাদারের কাজটা কি আমার এই অঙ্কে? সেই দেনাদারের নিয়েই আমার সমস্যাটা, মানে দেনাদারের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই, আমার ক্লোজিংটা বের করে নিতে হবে। ক্লোজিংটা কি করতে হবে? বের করতে হবে। বের করে নিতে হবে। এখন ক্লোজিং ডেপ্টর বের করার সূত্রটা কি? এটা আমাদের একটু জেনে নিতে হবে। ক্লোজিং ডেপ্টর বের করার সূত্র আমি লিখে দিছি, একটু খেয়াল করেন। সবাই এটা আমরা জানিও, আমরা যদি একটু আলোচনা করে নিই আগে সূত্র দেখানোর আগে তাহলেও হবে। একটু আলোচনা করে সূত্র দেখানোর আগে, মনে করেন কেউই তো জানেন না যে ক্লোজিং দেনাদার বা ক্লোজিং ডেপ্টর বের করার সূত্র কি। এটার মনে রাখার বা আমরা যেটা পড়েছি ছোটবেলা থেকে সেই অনুযায়ী বুঝে নেওয়ার একটা কথাই যথেষ্ট। সেই একটা কথা হলো, আমি বের করব ক্লোজিং ডেপ্টর, আমার মাথায় ঢুকাতে হবে আমি কি বের করতেছি। বলেন। ক্লোজিং ডেপ্টর। ক্লোজিং ডেপ্টর। আমার অঙ্কে ওপেনিং ক্লোজিং। ডেপ্টর ছিল, আমি ক্লোজিংটা বের করব, তাই তো? জি ভাই। তাহলে হুম। মনে রাখতে হবে যে ডেপ্টরস মানে দেনাদার বৃদ্ধি পেলে
যোগ হবে আর হ্রাস পেলে বিয়োগ হবে, তাহলেই আমি ক্লোজিং পেয়ে যাব। মানে ওপেনিং এর সাথে যদি কোনো কারণে দেনাদার বৃদ্ধি পায় তাহলে সেইটা যোগ হবে, আর যদি কোনো কারণে দেনাদার হ্রাস পায় তাহলে সেটা কি হবে? বিয়োগ হবে। বিয়োগ। বিয়োগ হবে। কথা কি বুঝতে পারছি? এখন জি ভাই। যদি আমি হ্যাঁ যে একটা উদাহরণ দিই, উদাহরণ বলতে মনে করেন আমি ওপেনিং ডেপ্টরস তো পেয়েছি, এখানেও ছিল, তো মনে করেন কোনো কারণে আমি বাকিতে বিক্রয় করছি পণ্য। আচ্ছা, পণ্য যদি বাকিতে বিক্রয় করা হয় তাহলে দেনাদার বৃদ্ধি পায় না হ্রাস পায়? বৃদ্ধি পাই। কি পায়? দেনাদার বৃদ্ধি পায়, মানে দেনাদার বৃদ্ধি পায়। আমি ডেবিট করি, তাই তো? জি ভাই। রাইট। জি। তাহলে হুম বাকিতে বিক্রয় করলে দেনাদার বৃদ্ধি পায়, আর কোনো কারণে দেনাদার বৃদ্ধি পায় না, মাত্র একটা কারণেই বৃদ্ধি পায়, বাকিতে বিক্রি করলে। ঠিক আছে? জি হুম। ভাই। তাহলে ওই ওপেনিং ডেপ্টরস এর সঙ্গে আমি এই বাকিতে বিক্রয়টা যোগ করব, মানে ক্রেডিট সেলসটা যোগ করব। কি করব? ক্রেডিট সেলস অফ। আর যতগুলো কারণে কমে যাবে সেগুলো বিয়োগ করব। তাহলে কি কি কারণে কমে যেতে পারে বলেন, কেউ একজন বলেন কি কি কারণে দেনাদার কমে? টাকা পাই। দেনাদের কাছে টাকা পাইলাম। দেনাদারকে টাকা পাইলাম, রাইট। তাহলে ক্যাশ কালেকশন যেটা, বা কালেকশন ফ্রম ডেপ্টরস, তাই না? জি হুম ভাই। তাহলে এটা মাইনাস হবে। আর কি কি কারণে কমতে পারে? Good returns by customer. এক্স্যাক্টলি, রিটার্ন দিলে মানে ফেরত যদি দেয়, ওই যার কাছে বাকিতে বিক্রি করছিলাম সে যদি কিছু টাকার পণ্য ফেরত দেয় নষ্ট বলে, তাহলেও কি দেনাদার কমে যাবে না? জি ভাই। রাইট, তাহলে এটাও আমি মাইনাস করব। আর কি কি কারণে কমতে পারে বলেন? আর একটা ব্যাড Bad ডেট debt. আদায় হবে না। এক্স্যাক্টলি, ব্যাড ডেট আদায় হবে না, মানে আমি তার কাছে পাবো যে টাকা, সেখান থেকে কিছু টাকা সে দেবে না। সে ভীষণ তেরা লোক, ঘাট তেরা লোক, সে দেবে না বলেছে মানে দেবে না, তাহলে কি ওর এটাও কমে যাবে জি। দেনাদার, তাই তো? হ্যাঁ, আরো একটা কারণে দেনাদার কমে, সেটা হচ্ছে ডিসকাউন্ট। কিসের কারণে? ডিসকাউন্ট। ডিসকাউন্ট। ডিসকাউন্ট কেমন? এই ডিসকাউন্টটা হচ্ছে এরকম, আমরা যখন ওই ছোটবেলায়, ছোটবেলায় বলছে এই কারণে 9-10 বা ইন্টারমিডিয়েট তো আমাদের ছোটবেলায়, তাই না? ওই সময়ে 3 ঘোড়া নর্দন বই করতাম, মনে পড়ে কিনা? করতাম। হ্যাঁ হ্যাঁ তো এক ঘোড়া সেখানে দুই বারটার একটা টাকার কলাম থাকতো, থাকতো না? হ্যাঁ মানে হ্যাঁ নগদের থাকতো। একটা টাকার কলাম, ব্যাংকের একটা টাকার কলাম, আর বারটার একটা টাকার কলাম। ওই বারটার টাকার কলামে আমি কিছু টাকা বসাতাম। সেই টাকাটা ছিল এরকম যে আমি একজনের কাছে বাকিতে পণ্য বিক্রি করছিলাম, মনে করেন 1 লক্ষ টাকা। এখন আমি যখন টাকাটা তার কাছে চাইতে গেছি, সে বলতিছে যে আমার কাছে টাকা নাই, এনো তেনো সেনো, এরকম বিভিন্ন কথা বলতে পারে। তো এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, বিধায় তাকে আমি একটা শর্ত দিয়ে দিই এরকম, যে তুমি যদি 30 দিনের মধ্যে টাকা দাও তাহলে তোমার 2% বার্তা দেওয়া হবে। তার মানে 1 লক্ষ টাকা 2,000 টাকা তোমার দেওয়া লাগবে না, 98,000 টাকা দিলেই হবে। এরকম পড়েছি না আমরা? জি ভাই। হ্যাঁ পড়ছি। হ্যাঁ। রাইট। তাহলে আমি, ও যদি সেই শর্তটা ওই গ্রাহক গ্রহণ করে মেনে নেয়, তাহলে ওই লোকের কাছ থেকে পাবো 98,000, 2,000 পাবো না। তার প্রাথমিকভাবে আমি বলেছিলাম যে তার কাছে পাবো আমি 1 লাখ টাকা, কারণ আমি বিক্রি করছি 1 লাখ টাকা। কিন্তু আমি তো বলেই দিছিলাম যে 30 দিনের মধ্যে দিলে তোমার 2,000 টাকা আমি ডিসকাউন্ট দিব। তাহলে সে 30 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে, তাকে আমি 2,000 টাকা ডিসকাউন্ট দিতে বাধ্য, মানে সে এখন আমাকে টাকা দিবে কত? 98,000। তাহলে এই যে 2,000 টাকা আমি ডিসকাউন্ট, এটার কারণে আমার দেনাদার কমে। ঠিক আছে? এই তো, জি ভাই। আমরা কিন্তু সূত্র বলে ফেলছি, আর কোনো এন্ট্রি নাই, এইগুলোই হচ্ছে আমার এন্ট্রি। তাহলে আমি এখানে এই যে সূত্রটা একটু খেয়াল করেন, পারলে এখন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই যে রুলস, ক্যালকুলেশন অফ কি ক্লোজিং ডেপ্টরস, ঠিক আছে? এই যে রুলস, এটা ক্লোজিং ডেপ্টর বের করার সূত্র হচ্ছে ওপেনিং ডেপ্টরস অ্যাট ক্রেডিট সেলস, এটা শুধু যোগ হবে। আর রিটার্ন বাই কাস্টমার, হ্যাঁ। এই আনসিলেক্ট করেন, এটা একটু আনসিলেক্ট করলে ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, আনসিলেক্ট করব, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করলাম, ক্যাশ, মানে ক্রেডিট সেলটা যোগ করলাম, রিটার্নটা মাইনাস করলাম, কালেকশন ফ্রম ডেপ্টরসটা মাইনাস করলাম, ব্যাড ডেপ মাইনাস, ডিসকাউন্ট মাইনাস, পেয়ে গেলাম ক্লোজিং ডেপ্টরস। ঠিক আছে? ক্লোজিং ডেট। জি ভাই। ওকে। এখন তাহলে আমি এই সূত্র অনুযায়ী, এটা স্ক্রিনশট দিয়ে নিছেন,
এখন আমরা এই সূত্র অনুযায়ী কি হ্যাঁ বসাবো? মান বসাবো। তাহলে একটু মান বসাই। এখন আমি এই সূত্র অনুযায়ী মান বসাবো এই 5 নম্বর অঙ্কে। একটু খেয়াল করেন। এই হচ্ছে ওয়ার্কিংস। ওয়ার্কিংস লিখলাম ক্যালকুলেশন অফ ক্লোজিং ডেপ্টরস। লিখে কি ওপেনিং ডেপ্টরস লিখছিলাম, এখানে যা ছিল তাই। এই যে ওপেনিং ডেপ্টরস এখানে 8,000 টাকা ছিল, এই যে প্রথমে এই যে ডেপ্টরস এর ওপেনিং ব্যালেন্স 8,000 টাকা। তাহলে 8,000 টাকা লিখলাম। ক্রেডিট সেল হইতে বলছিলাম মোট হচ্ছে 74,000 টাকা বিক্রয় ছিল, যার মধ্যে 22,000 টাকা নগদে। তাহলে বাকি টাকা বাকিতে নাকি জি ভাই। 52,000 টাকা। তাহলে 8,000 আর 52,000 যোগ করলে 60,000। এই 60,000-এর সঙ্গে আমি কি করব? গুডস রিটার্ন বাই কাস্টমার ছিল 2,000 মাইনাস করলাম। কালেকশন করেছিলাম 42,000, সেটা মাইনাস করলাম। ব্যাড ডেট ছিল 1,000 মাইনাস করলাম। ডিসকাউন্ট ছিল 2,000 মাইনাস করলাম। থাকে মাত্র 13,000 টাকা। এটাই ক্লোজিং। এটাই কি? ক্লোজিং। ক্লোজিং। তাহলে আমার কি বোঝানো শেষ? বলেন। হ্যাঁ, শেষ। জি আর ভাই। বোঝানো লাগবে কি পরবর্তী অঙ্কে যখন বাসা কাজ থাকবে? তো আমি সেইটা এখানে বসাই দিব। যখন আমি এখানে ক্লোজিংটা পেয়ে যাব, তখন আমি এইটা এনে বসাই দেবো যে ডেপ্টরস অ্যাট ব্রাঞ্চ। এখানে সে টাকাটা বসাবো। টাকাটা কত? টাকাটা 13,000। এবার আমি 2 বার যোগ বিয়োগ করব। 2 বার যোগ করলাম, 88,000 টাকা ক্রেডিট দিকের ব্যালেন্স হলো। তাহলে ডেবিট দিকে আমি পেলাম কি 21,000 টাকা। এইটার নাম হচ্ছে কি? এটার নাম কি? প্রফিট। প্রফিট। এক্স্যাক্টলি, প্রফিট। জেনারেল পিএল রাইট, অ্যাকাউন্ট। রাইট, ট্রান্সফার টু জেনারেল পিএল অ্যাকাউন্ট। তাহলে কি বোঝা গেল? জি ভাই। জি ভাই। ওকে, এটা ভাই স্ক্রিনশট দিয়ে নেন। কি মানে কি আরেকবার একটু বলবেন, ভুলে গেছি। বুঝিনি? এই পিটি এক্সপেন্স মানে কি ভুলে গেছি, আগের দিন পেটি, বুঝলাম। পেটি এক্স মানে খুচরা খরচ, খুচরা। পেটি মানে খুচরা, ঠিক আছে? আচ্ছা। ওকে। এখন যেটা বলছিলাম যে আমার মেইন রিকোয়ারমেন্টটা কি কমপ্লিট? হ্যাঁ। এবার জি আরেকটা ভাই। রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টটার নাম ছিল গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এটা আমি স্ক্রিনশট দিতে বলছি, কিন্তু স্ক্রিনশট দিয়েন কিন্তু। পরে দেখা গেল সময় থাকলো না। হ্যাঁ ভাই। তো এর পরবর্তী রিকোয়ারমেন্টের নাম ছিল যে গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এইটা মনোযোগ দিয়ে দেখেন। আমি বলেছিলাম যে প্রথম যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট এটা করলে বাকি 3টে অ্যাকাউন্ট শেখা যাবে, এমনিই পেরে যাবেন। সেটা একটু শেখেন। সিম্পল। আমি আগে চুরি চুরি করা বুদ্ধি বুঝুন, মানে চোরাই বুদ্ধি। হুম, বুঝি। চোরাই বুদ্ধি বুঝাই দিই, হ্যাঁ, তারপরে বলতেছি। এই গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট করবো না? হুম। জি ভাই। অথবা গুডস স্টক অ্যাট ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অথবা পেটি ক্যাশ অ্যাট ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এই 3টা তো নাকি? বাকি 3টা এই না? হ্যাঁ। হ্যাঁ বাকি 3। তো এই 3টা এইভাবে করব। আমি উপরে ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকেই আমি করব বলেছিলাম। তাহলে এখানে তাকান, আমি নিচে গুডস এন্ড ব্রাঞ্চের ছক কেটেছি। উপরের ছকে গুডস এন্ড ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? আমি এখানে কি নাম দিয়েছি? গুডস এন্ড ব্রাঞ্চ, এই নামটা হুম। দিয়েছি। তাহলে উপরে আমার এই নামটা কোথায় কোথায় আছে? এই এক জায়গায় আছে। আর কোন জায়গায় আছে? আর এ এক জায়গায় আর আছে, কে? তাই না? হুম। গুডস এন্ড ব্রাঞ্চ আর ডান দিকে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ। কিন্তু এর বেসিক নাম কি ছিল? এর বেসিক নাম ছিল গুডস রিটার্ন বাই গুডস এন্ড টু ব্রাঞ্চ ব্র্যাকেটে রিটার্ন ছিল, তাই না? হ্যাঁ। হ্যাঁ তাহলে এই দুটো পেয়েছি। তাহলে এই দুটো কিভাবে বসাবো? এই ছকে ডেবিট দিকে যেটা ছিল সেটা এই ছকের ক্রেডিট দিকে বসাবো। দেখেন 45,000 বসাইছি। হ্যাঁ। জি আবার ভাই। এই ছকের ক্রেডিট দিকে যেটা ছিল সেটা এই ছকের ডেবিট দিকে বসাবো। বসাইছি। হুম। হুম। আর নাম লিখবো কি? নাম লিখবো চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট। উপরের অ্যাকাউন্টের নাম কি ছিল? চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ছিল না? অ্যাকাউন্ট, হ্যাঁ। এই নামটা লিখে দেবো আমি। এইবার যোগ বিয়োগ করব। আমার কাজ শেষ। যোগ করলাম 45,000, বিয়োগ করলে 43,000। এইটার নাম ব্যালেন্স সিটি বা পার্সেজ অ্যাকাউন্ট, যে নামটা খুশি লিখতে পারেন। ব্যালেন্স সিটি বা পার্সেজ অ্যাকাউন্ট। তাহলে চোরাই বুদ্ধি বুঝলেন নাকি না? জি ভাই। বুঝছি। আমাকে হ্যাঁ বলেন, ভাই, যদি বুঝছি। যদি এখানে আমি স্টক অ্যাট ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতাম তাহলেও তো একই রকম ভাবে লিখতাম। স্টক অ্যাট ব্রাঞ্চের কি এই 6,000 টাকা ছিল ডেবিট দিকে, তাহলে এটা লিখতাম কোন দিকে? ক্রেডিট ক্রেডিট দিকে। দিকে। আর স্টক এখানে ছিল 9,000 টাকা ক্রেডিট দিকে, তাহলে এটা লিখতাম কোন দিকে? ক্রেডিট দিকে। ডেবিট আর দিকে। ভিতরে নাম কি লিখতাম? চিটাগাং চিটাগং। ব্রাঞ্চ। চিটাগাং। এই তো হয়ে গেল। পেটি ক্যাশের ক্ষেত্রেও তাই। পেটি ক্যাশ যেহেতু এখানে নাই, তো করতাম না। আমি কি হুম। বোঝাতে পেরেছি? এবার কি পারবেন?
সেই হ্যাঁ দীপু ভাই। কই? দীপু শেখা হ্যাঁ গেছে? ভাই। পারা যাবে তো? হ্যাঁ ভাই। এক- এখন আমি অঙ্কের ভাষা দিয়ে বলি, এটা তো চুরি করা বুদ্ধি বললাম, এবার হচ্ছে অঙ্কের ভাষা দিয়ে বলি। এটা কেন হলো? বিষয়টা হচ্ছে, এই যে এনটি গুডস এন্ড টু ব্রাঞ্চ, আর এইটা হচ্ছে একটা লেজার। চিটাগং ব্রাঞ্চ এখন কি একটা লেজার না, মানে খতিয়ান না? হুম হুম, তাহলে খতিয়ানে আমি এই এন্ট্রিটা বসাইছি। তাহলে খতিয়ানের আগে এটার অবস্থান কি ছিল? জার্নাল। খতিয়ানের আগে এর অবস্থান কি ছিল? জার্নাল। জার্নাল। তাহলে এই গুডস এন্ড টু ব্রাঞ্চ এটার জার্নাল কি ছিল? তো বলতে পারবেন? মানে জাবেদা থাকা অবস্থায় এর মানে প্রেজেন্টেশনটা কেমন ছিল? গুড সেন্টার জার্নাল, রিটার্ন সরি ব্রাঞ্চ ব্রাঞ্চ। অ্যাকাউন্টস আর ডেবিট ছিল, এটা কি আচ্ছা, ছিল? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একবারেই বলে দিই। বিষয় হচ্ছে কি, এই উপরে নামটা দিয়ে আমরা মনে রাখতে পারবো চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, তো এইটার তো লেজার করতেছি, তাই না? হুম, তো এর ডেবিট দিকে যতগুলো এন্ট্রি আছে এই সবগুলোর জন্য চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট। এই সবগুলোর জন্য কি ডেবিট? চিটাগং ব্রাঞ্চ ডেবিট, আর এই নামগুলো ক্রেডিট। এই নামগুলো, ক্রেডিট। তাহলে গুডস এন্ড টু ব্রাঞ্চের জাবেদা কি ছিল? চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা 45,000। কথা ক্লিয়ার? হ্যাঁ আর এই রিটার্নের জাবেদা কি ছিল? গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, এটা ডেবিট, আর চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? হ্যাঁ। তাই হ্যাঁ, এরকম ভাবে প্রত্যেকটা জার্নাল, যদি বলি এখানে ব্যাংক অ্যাকাউন্টের জাবেদা কি হবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের জাবেদা কি? চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? তখন এই নামগুলো লিখতে পারবো না। তখন এই আন্ডারলাইন করা যেটা, সেটা এই আন্ডারলাইনের নাম আর লিখতে পারবো না, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট লিখবো। ঠিক আছে? যাক, সেটা আমরা পরে বুঝবো। এখন যেটা আমি আসতেছিলাম সেটা হচ্ছে, এই জাবেদাটাই যদি আমি এইখানে পোস্টিং দিই, গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্টে পোস্টিং দিই, তাহলে গুডস এন্ড টু ব্রাঞ্চ কি, এটা কি ডেবিট দিকে ছিল না প্রথমে, নাকি ক্রেডিট দিকে ছিল? তাহলে ডেবিট দিকে ছিল। আচ্ছা, এটা জাবেদা কি ছিল সেটা আবার বলি। এটা জাবেদা ছিল চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, গুডস এন্ড টু ব্রাঞ্চ ক্রেডিট। তাহলে গুডস এন্ড টু ব্রাঞ্চ যেহেতু ক্রেডিট, তাই 45,000 টাকা ক্রেডিট দিকে লিখছি। কথাই ক্লিয়ার? আর নাম হুম, লিখতে হয় কি, বিপরীত নাম, সেই বিপরীত নামটা লিখছি আমি। হ্যাঁ। ক্লিয়ার? জি ভাই। ঠিক একইভাবে আমি রিটার্নের জাবেদাটা পোস্টিং দিচ্ছি। রিটার্নের জাবেদা কি ছিল? যে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, এটা ছিল ডেবিট, আর চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে যেহেতু চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট ছিল, তাই ক্রেডিট দিকে বসছে। তাহলে এখন আমি কি, গুডস এন্ড ব্রাঞ্চ তো ডেবিট হয়ে যাচ্ছে, তাহলে ডেবিট দিকে বসবে। তাহলে এই যে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট লিখে ডেবিট দিকে বসতেছে। ক্লিয়ার? মানে জি ভাই। এর মধ্যে যতগুলো এন্ট্রি বসানো আছে সবগুলোর জন্য চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট হচ্ছে বিপরীত এন্ট্রি। চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট কি এন্ট্রি? বিপরীত এন্ট্রি। বিপরীত এন্ট্রি। এই হলো আমার অঙ্ক। তাহলে আমি কাজ দিয়েছি কোনটা কোনটা বলেন? এটা স্ক্রিনশট দেন। আমি কাজ দিছি। দিয়েছি জি ভাই, নিচে। হচ্ছে 2 থেকে কত, 4, 2, 3, 4। পারা যাবে? ভাই ইয়া আচ্ছা। এইচডব্লিউ দেন তো, স্ক্রিনশট দিয়ে নি। আমি তো পিডিএফ ফাইল দিয়ে দিছিলাম। ভাই, ওই যে প্রথমে যে কথাটা বললেন যে শখের গুলোই নাই, আসবে, এই কথাটা নোটিস মানে আমি এখানে তো এই নিচের গুলো আমরা এক্সপেন্সে নিলাম, এদের কি মানে ছিল? এই স্ক্রিনশট দাও, কি আবার বলো? ভাই, ওই যে প্রথমে একটা কথা বললেন না যে শুধু শখের গুলোই এই অঙ্কে আসবে, কিন্তু ছকের আমরা তো গুলো নিচের বলতে এন্ট্রি আমি যে গুলো। সূত্র বুঝলাম, সূত্রের কথা বলছি। ছক বলতে সূত্রের কথা, সূত্রের মধ্যে যেগুলো শিখাইছি ওই ছাড়া ওই ব্রাঞ্চ অ্যাকাউন্টে আর কোনো এন্ট্রি বসবে না। ও আচ্ছা আচ্ছা। জি ভাই, এখন বুঝছি। দেন স্ক্রিনশট দেন। দিছি ভাই। দিছেন? ওই টাইম 3 নাম্বার। শেষ, টাইম শেষ হলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে? আর কিন্তু ক্লাস নাই আজকে। ভাইয়া, হ্যাঁ বলেন।